7ই আগস্ট 2026 সূর্য যখন মক্কা নগরীতে অস্তমিত হওয়ার পথে, তখন আল সাফা প্রাসাদে ইতিহাস তৈরি হচ্ছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিন নেতা একত্র হচ্ছেন একটি চুক্তিতে স্বাক্ষর করতে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণকে পুনর্লিখন করবে। চুক্তিটির নাম দেওয়া হয়েছে মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি, মক্কা জয়েন্ট ডিটারেন্স এগ্রিমেন্ট। এর মূল বক্তব্য অত্যন্ত স্পষ্ট: তিনটি দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে তা সবার উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একদিন আগেই সৌদি আরবে পৌঁছান, সাথে ছিল সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। তারা প্রথমে ওমরা পালন করেন, এরপরেই এই চুক্তি স্বাক্ষরিত হয়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান স্বাক্ষরের দিনই সৌদি আরব সফর করেন। চুক্তিটির পূর্ণাঙ্গ পাঠ্য প্রকাশিত হয়নি, তবে তিন দেশের যৌথ বিবৃতি ও কর্মকর্তাদের বক্তব্য থেকে এটি কাঠামো স্পষ্ট। যে কোনো সশস্ত্র আক্রমণ তিনটি দেশের বিরুদ্ধেই আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এটি ন্যাটোর আর্টিকেল 5-এর মতোই শক্তিশালী একটি প্রতিশ্রুতি। তবে বিশ্লেষকরা বলছেন, এই চুক্তিকে ন্যাটোর সাথে তুলনা করা অতিরঞ্জিত, কারণ এখন ন্যাটোর মতো সমন্বিত সামরিক কমান্ডো কাঠামো, যৌথ লজিস্টিক্স বা প্রতিষ্ঠিত প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এটি এখন পর্যন্ত একটি রাজনৈতিক অভিপ্রায়ের কাঠামো। চুক্তিটি কোনো সামরিক কক্ষ বা সাম্প্রদায়িক ব্লক প্রতিষ্ঠার উদ্দেশ্য নয়। এটি কোনো পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বা অস্ত্র প্রতিযোগিতার সাথে যুক্তি নয়। এটি টেকসই সক্ষমতা নির্মাণে মনোনিবেশ করছে। চুক্তিটি উন্মুক্ত, অন্যান্য আঞ্চলিক দেশও এতে যোগ দিতে পারবে। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী চুক্তিটি একটি নতুন আঞ্চলিক নিরাপত্তার স্থাপত্যের সূচনা। এই চুক্তি আকস্মিক নয়, এর পটভূমি তৈরি হয়েছে দীর্ঘ সময় ধরে। 2023 সালের 7ই অক্টোবর হামাসের ইসরায়েলের হামলা এবং গাজা ইসরায়েলের সামরিক অভিযান শুরু। এই ঘটনা মধ্যপ্রাচ্যের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে নাড়া দেয়। 2025 সালের 9 সেপ্টেম্বর ইসরায়েলের কাতার রাজধানী দোহায় হামলার পরপরই সৌদি আরব ও পাকিস্তান একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। 2026 সালের 19 মার্চ রিয়াদে ইসলামী শীর্ষ সম্মেলনে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। সেখানে ত্রিপাক্ষিক নিরাপত্তা চুক্তির রূপরেখা নিয়ে আলোচনা শুরু হয়। 2026 সালের ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন শুরু করে। এই আগ্রাসন এবং ইরানের পাল্টা হামলা, যার মধ্যে উপসাগরীয় রাষ্ট্রগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়, চুক্তির প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে। এই প্রতিরক্ষা চুক্তি বর্তমান নিরাপত্তা ব্যবস্থার উপর থেকে আস্থা উঠে যাওয়ার এবং বৃহত্তর আঞ্চলিক কৌশলগত স্বায়ত্তশাসনের ক্রমবর্ধনকে ইচ্ছামতো প্রতিফলিত করছে। এই চুক্তির পটভূমি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 2026 সালের ফেব্রুয়ারিতে, যখন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে। ফরেন পলিসি ম্যাগাজিনের বিশ্লেষণ অনুযায়ী এই যুদ্ধ আমেরিকার মধ্যপ্রাচ্যে প্রভাবের সীমা উন্মোচিত করে দেয়। যুদ্ধের লক্ষ্য অর্জিত না হওয়ায় ওয়াশিংটনের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহারের আহ্বান জোরালো হয়। যুদ্ধের সমাপ্তি ঘটে 17 জুন 2026 এর যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের মাধ্যমে, কিন্তু এই সমঝোতা আসলো আমেরিকার আত্মসমর্পণের দলিল। একজন দক্ষিণ কোরিয়ার বিশ্লেষক বলেছেন, ট্রাম্প প্রশাসনকে সমস্ত ফ্রন্টে শত্রুতার অবিলম্বে স্থায়ী সমাপ্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হয়েছে। ইরানের উপর থেকে রক স্টেট লেভেল তুলে নেওয়ার প্রতীকী ঘোষণা করা হয়েছে। ইরানের $24 বিলিয়ন অ্যাসেট মুক্ত করা হয়েছে। $300 বিলিয়ন পুনর্গঠন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই সমঝোতা ইরানকে আঞ্চলিক শক্তি হিসেবে আরও মজবুত করেছে এবং মার্কিন শক্তির শূন্যতা তৈরি করেছে। গ্লোবাল টাইমসের বিশ্লেষক, মক্কা থেকে যে বার্তা গেল তা ওয়াশিংটনের জন্য তিক্ত একটি বড়ি। এই চুক্তি তিনটি দেশকে একত্র করেছে, যাদের প্রত্যেকের রয়েছে পরিপূরক শক্তি। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী ও অত্যাধুনিক প্রতিরক্ষা শিল্প, নৌবাহিনী এবং বিমান বাহিনী নিয়ে তুরস্কের অবস্থান রয়েছে বর্তমানে ভীষণভাবে শক্ত। আর সৌদি আরব বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক, মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী, অত্যাধুনিক কমান্ডো অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা। পাকিস্তান একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ, শক্তিশালী সেনাবাহিনী, ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা। সৌদি আরবের ভৌগোলিক গুরুত্ব রয়েছে, যেমনভাবে সৌদি আরব একমাত্র আঞ্চলিক রাষ্ট্র যার স্বার্থ সরাসরি হরমুজ প্রণালী ও বাব-এল মানদেব উভয়কে ঘিরে রয়েছে। এটি উপসাগর ও লোহিত সাগরকে শারীরিক, অর্থনৈতিক ও সামরিকভাবে সংযুক্ত করে। তিন দেশের সম্মিলিত শক্তি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই তিনটি শক্তি একত্রে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট গঠন করতে পারে। বিশ্লেষক ওজগুর বলেছেন, তিনটি অংশীদার দেশ একে অপরের পরিপূরক শক্তি নিয়ে এসেছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সক্ষমতা, সৌদির আর্থিক শক্তি প্রভাব এবং পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা, কৌশল প্রতিরোধ ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইরানের সরকারি পর্যায় থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই এক্স
চুক্তির তীব্র সমালোচনা করেছেন। রেজাই বলেছেন, সৌদিদের জানা উচিত তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কাগজের চুক্তি তাদের নিরাপত্তা এনে দেবে না, যেমনটা এতদিন যুক্তরাষ্ট্রের উপর একপক্ষীয় নির্ভরতা তাদের নিরাপত্তা এনে দিতে পারেনি। নিজেদের নীতি সংশোধন করুন যাতে অন্যদের কাছে নিরাপত্তার জন্য ভিক্ষা চাইতে না হয়। ইরানের প্রক্সি হুমকি তো রয়েছেই। সৌদি আরব 3 ফ্রন্টে ইরানি হুমকির মুখে। পূর্বে সরাসরি ইরান, উত্তর পূর্বে ইরান সমর্থিত ইরাক, শিয়া মিলিশিয়া এবং দক্ষিণ পশ্চিমে ইয়েমেনের হুতিরা। দ্য উইকের বিশ্লেষণ অনুযায়ী ইরানের সবচেয়ে বড় কৌশলগত লিভারেজ হলো কম খরচে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করার ক্ষমতা। একটি দুর্বল ইরান আকাঙ্ক্ষিত মনে হলেও একটি অস্থিতিশীল বা পতনশীল ইরান আরও বড় অনিশ্চয়তা তৈরি করতে পারে, যেটি তারা করেছে যুক্তরাষ্ট্রের সাথে। অভ্যন্তরীণ বিভাজন, উদ্বাস্তু স্রোত, অনিয়ন্ত্রিত প্রক্সি কার্যকলাপ এবং বহিরাগত শক্তির মধ্যে তীব্র প্রতিযোগিতা। উপসাগরীয় দ্বৈত কৌশল তো রয়েছেই। প্রতিরোধ জোরদার করার পাশাপাশি তেহরানের সাথে কূটনৈতিক চ্যানেল বজায় রাখা একটি দ্বৈত কৌশল বলেই সবাই মনে করছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো পক্ষে এখন পর্যন্ত এই চুক্তি নিয়ে মন্তব্য করেনি। তবে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট চলতি বছরের ফেব্রুয়ারিতে জেরুজালেমে সম্মেলনে তীব্র মন্তব্য করেছেন, তুরস্ক হচ্ছে নতুন ইরান। আঙ্কারা সৌদি আরবকে ইসরায়েলের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছে এবং পাকিস্তানের সঙ্গে একটি বৈরী সুন্নি অক্ষ গড়ে তুলছে। ইস্তাম্বুলে পাকিস্তানের শরীফ পাশে দাঁড়িয়ে এরদোয়ান বলেছেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ভেস্তে দেওয়ার অনুমতি দেওয়া যাবে না। বর্তমান যুদ্ধবাদ ইসরায়েলকে সরকারকে আমাদের ভূখণ্ডে আবারও বারুদ ও রক্তের গন্ধে ডুবিয়ে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। আঞ্চলিক উত্তেজনা কি হতে পারে? ইসরায়েল লেবাননের প্রায় 1/5 এলাকা দখল করেছে হিজবুল্লাহর ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার দাবিতে। ইরাক ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সৌদি আরবে ড্রোন হামলা চালানোর অভিযোগ রয়েছে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই আশা করছেন সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করাতে, কিন্তু সৌদি আরব বারবার বলেছে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্পষ্ট পথ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না। গ্লোবাল টাইমসের বিশ্লেষণ অনুযায়ী মক্কো যে বার্তা গেল তা ওয়াশিংটনের জন্য একটি তিক্ত অভিজ্ঞতা। কয়েক দশক ধরে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামো ছিল সহজ। বড় চেক লিখুন, আপনারা নিরাপত্তা আউটসোর্স করুন এবং একটি মহাসাগর পেরিয়ে থাকা পরাশক্তিকে শান্তি রক্ষা করতে দিন। কিন্তু যখন প্রকৃত যুদ্ধে হলো, সেই নিরাপত্তার জাল একটি বিভ্রমে পরিণত হলো। পোস্ট আমেরিকান মধ্যপ্রাচ্যের আঁকা নিতে শুরু করেছে। 2026 সালের যুদ্ধ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটির দুর্বলতা উন্মোচিত করেছে এবং বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে কারণ তাদের কৌশলগত উপযোগিতা হারিয়েছে। রাইস ইউনিভার্সিটির বিশ্লেষক ক্রিস্টিয়ান কোয়েটস উইলসন বলেছেন, আঞ্চলিক রাষ্ট্রগুলো 1 দশকেরও বেশি সময় ধরে মার্কিন নিরাপত্তা অংশীদারিত্বের নির্ভরযোগ্যতা নিয়ে ক্রমবর্ধমান সন্দেহ পোষণ করছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত এবং যুদ্ধের পরবর্তী পরিচালনা সেই উদ্যোগকে আরও বেশি তীব্র করে তুলেছে এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্ককে বৈচিত্র্যময় করার প্রচেষ্টাকে ত্বরান্বিত করেছে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির বিশ্লেষক সিনাতুসু বলেছেন, এটি আঞ্চলিক শক্তিগুলো কীভাবে নিরাপত্তা পুনর্মূল্যায়ন করছে তার একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক সংকেত। এই চুক্তি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা স্থাপত্যকে পুনর্গঠন করতে পারে। তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিশরের মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক এই দেশগুলোর বাস্তব উপলব্ধিকে প্রতিফলিত করছে। তারা উপলব্ধি করেছে তাদের প্রতিবেশীদের নিরাপত্তা আরও একদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যদিকে ইরানের মধ্যকার শত্রুতার উপর ছেড়ে দেওয়া যায় না। উপসাগরীয় সমন্বয় পরিষদের ভবিষ্যৎ। বাহরাইনের রাজার মিডিয়া উপদেষ্টা নাবিল আল মামার উপসাগরীয় সমন্বয় পরিষদ থেকে এগিয়ে গিয়ে একটি গালফ ইউনিয়নের পক্ষে কথা বলেছেন, যেখানে বাহরাইনের ভবিষ্যৎ প্রতিরক্ষা সৌদি আরবের সাথে ক্রমবর্ধমানভাবে একত্রিত হবে। কুয়েত ও কাতারে অনুরূপ যৌথ নিরাপত্তা চুক্তি উঠে এসেছে। সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোটে ইতিমধ্যে পাকিস্তান ও তুরস্ক সহ 11টি অন্যান্য রাষ্ট্র রয়েছে। এটি লোহিত সাগর, বাবুল মানদেব, হরমুজ প্রণালী, আরব সাগর এবং উপসাগরীয় উপকূল রক্ষা করবে। একটি বিস্তৃত আরব ও মুসলিম চক্র বিকশিত হতে পারে। মিশর, আলজেরিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো বড় রাষ্ট্রগুলো যেখানে তাদের স্বার্থ মিলবে সেখানে অংশগ্রহণ করতে পারে। তুরস্ক এই চুক্তির সবচেয়ে জটিল অংশীদার, কারণ এটি একটি ন্যাটো সদস্য রাষ্ট্র। তুরস্কের সামরিক শক্তি যেমনভাবে খুবই শক্তিশালী, তুরস্কর রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী, ন্যাটো অভিজ্ঞতা, বিস্তৃত নৌশক্তি এবং একটি পরিশীলিত প্রতিরক্ষা শিল্প। তুরস্কের কমিউনিকেশন ডিরেক্টর বলেছে, এই চুক্তি আঙ্কারার ন্যাটোর মতো আন্তর্জাতিক জোটে থাকা প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক নয়, তবে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনায় মূলত তুরস্ককে এই জোটে আসতে বাধ্য করেছে। আল জাজিরার রসুল সর্দারের মতে 2023 সালের 7 অক্টোবর পর ইসরায়েলি আগ্রাসন এবং তাদের সম্প্রসারণবাদী নীতির কারণে এই অঞ্চলের পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। আর এখন হরমুজ প্রণালীতে সংকট ও ইরানের উপর চলমান হামলা এবং আঞ্চলিক দেশগুলোর প্রতি ইরানের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই চুক্তি কতটা কার্যকর হবে সেটি এখন অনিশ্চিত। মারমারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বারিশ দোস্তাহের সন্দেহ, আমি মনে করি না এটি বাস্তবে অত্যন্ত কার্যকর প্রমাণিত হবে। কূটনৈতিক ইতিহাস হাজার হাজার চুক্তির পাঠ্যপূর্ণ। দোস্তারা আরও বলেন, তিনি আশা করেন নয়,
না যে তিন দেশ হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল এলাকায় যৌথ সামরিক মহড়া বা টহল পরিচালনা করবে, কারণ এমন পদক্ষেপ অযথা ইরানকে উস্কে দিতে পারে। ফুরকান হামিদ বলেছেন, চুক্তির কর্মপরিচালনাগত বিবরণ অস্পষ্ট থাকলেও তিন দেশের পরিপূরক সামরিক অর্থনৈতিক শক্তির কারণে অংশীদারিত্ব একটি বহুমুখী কার্যকর কৌশলগত প্ল্যাটফর্মে পরিণত হতে পারে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এই চুক্তির সংবেদনশীল দেশ। পাকিস্তান পারমাণবিক অবস্থান রয়েছে। পাকিস্তান একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তান কি সত্যি সৌদি আরব বা তুরস্কের জন্য পারমাণবিক ছাতা প্রসারিত করবে? সৌদি আরবের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা। সৌদি আরব দীর্ঘদিন ধরে পারমাণবিক প্রযুক্তি অর্জনে আগ্রহী। ইরানের পারমাণবিক কর্মসূচি ও মার্কিন নিরাপত্তা ছাতার অনিশ্চয়তার মধ্যে এই আগ্রহ আরও বেড়েছে। কিছু বিশ্লেষক মনে করেন, পাকিস্তানের সাথে চুক্তি সৌদি আরবকে একটি পারমাণবিক ছাতা দিতে পারে, যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এটি অস্বীকার করেনি। কিন্তু বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে যেটি দেখা যায় যে একটি দেশ যদি পারমাণবিক শক্তিধর হয়েও থাকে, শুধু চুক্তির বিনিময়ে যে এই পারমাণবিক শক্তি সে বা প্রয়োগ করবে, সেটি কিন্তু আসলে অনেকটাই যৌক্তিক নয় বলেই আমি মনে করি। এই চুক্তির ভবিষ্যৎ নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর। স্পেশালি যদি বলি যে সফল সম্প্রসারণ হবে কিনা, অন্যান্য উপসাগরীয় রাষ্ট্র এই চুক্তিতে যোগ দিবে কিনা, মিশর জর্ডানের মতো আরব দেশগুলো পর্যবেক্ষক হিসেবে অংশ নেয় কিনা, একটি শক্তিশালী আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে উঠবে কিনা, সেই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সীমিত কার্যকারিতা যদি কাগজেই থেকে যায়, দেশগুলো নিজেদের স্বার্থ কাজ করে, ইরান বা ইসরায়েলের সাথে সরাসরি সংঘাতের ক্ষেত্রে চুক্তি কার্যকর হয় না। স্পেশালি যদি আসলেও এইটার ব্যাপ্তি যদি খুবই সংক্ষিপ্ত হয়, তাহলে কিন্তু এই চুক্তিটি তেমনভাবে কার্যকর হবে না বলেই আমি মনে করি। ইরানের পাল্টা জোট তো রয়েছে। ইরান রাশিয়া ও চীনের সাথে নিজেদের জোট আরও শক্তিশালী করবে, আঞ্চলিক বিভাজন আরও গভীর হবে। আর ইরানের যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রক্সি ওয়ার। ইরানের প্রক্সি ওয়ার এতটাই শক্তিশালী, যেটা আসলে মধ্যপ্রাচ্যের যে বর্তমান সমীকরণ রয়েছে সেটি কিন্তু অনেক বেশি পরিমাণে তারা ক্যালকুলেশন তাদের দিকে নিয়ে যেতে পারে। কাজেই এই চুক্তির ব্যাপারে কী হবে আসলে ভবিষ্যতে বোঝা যাবে, এবং এই চুক্তিটি আসলে টার্কি, সৌদি আরব, পাকিস্তান কতটা সফল হবে এবং তাদের সাথে অন্যান্য দেশগুলো আসলেও অংশ নেবে কিনা, সেই বিষয়ের উপরেই কিন্তু এই চুক্তির কার্যকর বা এই চুক্তির যে সফলতা সেটা মানদণ্ড বিবেচিত হবে। প্রিয় দর্শক, আজকে বেসিক্যালি আমরা এই চুক্তির বিষয় নিয়ে কথা বললাম। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, শুভকামনা।